রাস্তা কেন রাজ্য সরকার এই সলিউশন করতে পারছে না? খারাপ রাস্তা গোটা রাজ্য এই সলিউশন কেন হচ্ছে না? রাজ্য জুড়ে খারাপ রাস্তা আমি সাম্প্রতিককালে উত্তরবঙ্গের 5টা জেলা, পশ্চিম বাংলার পশ্চিম দিকে ঝাড়গ্রাম ঘুরে এসেছি, তার 2 মাস আগে বাঁকুড়া ঘুরে এসেছি। আমি তো জেলায় জেলায় ঘুরি। কে বললো যে রাজ্য জুড়ে খারাপ রাস্তা? বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী, কি বিরোধী বলছে আমার জানার দরকার নেই। মুখ্যমন্ত্রী এই যে ক্লাবগুলোকে দিচ্ছে না পুজোর জন্য, সেখানে এত টাকা ফান্ড দেওয়া হচ্ছে, তাহলে রাস্তার ক্ষেত্রে কেন এরকম অবস্থা? কামালগাজি, তারপর হচ্ছে কলকাতার আউটস্কার্টে যে রাস্তাগুলো রয়েছে খারাপ অবস্থা, সেটাকে হচ্ছে এত টাকা ক্লাবগুলোকে দিচ্ছে পুজোর জন্য, রাস্তার জন্য কেন দেওয়া হচ্ছে? আমিও তো সারা রাজ্য ঘুরে বেড়াই। আমি কলকাতায় শুধু একটা জায়গায় বসে থাকি না, বা শুধু খড়দায় গিয়ে বসে থাকি না। আমাকে সারা রাজ্যে প্রোগ্রাম করতে হয়। উত্তর 24 পরগনা বিভিন্ন জেলায় কনস্টিটিউয়েন্সিতে প্রোগ্রাম করতে হয় আমাকে। আমি ঠিক সহমত হতে পারলাম না। কিছু কিছু রাস্তা খারাপ। আমাদের খড়দার একটা রাস্তা আছে জয়েন্ট, একদিকে পানিহাটি, একদিকে খড়দার মধ্যে রাস্তা। আমি পিডব্লিউডি দিয়ে সারিয়ে দিচ্ছি রাস্তাটা। এরকম কিছু কিছু রাস্তা আছে, কিন্তু অ্যাজ এ হোল রাস্তার অবস্থা খারাপ, এটা আমি মানতে নারাজ। বরং রাস্তার অবস্থা আগের তুলনায় অনেক ভালো। বলছি পশ্চিমবঙ্গে এই যে বিএলওদের যে ট্রেনিং দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এনুমারেশন ফর্ম বাড়িতে দেখতে যদি না দেওয়া হয় গিয়ে নোটিশের মতো লোডকে দিয়ে চলে আসতে বলছে। কি বলবেন? মানে এইটা আর কি পুস্তিকাতে লেখা রয়েছে যে এই এনুমারেশন ফর্ম দেবে বুথ লেভেল অফিসাররা, একটা লোককে বাড়িতে না পেলে তার বাড়িতে গিয়ে সাঁটিয়ে দিয়ে চলে আসে। না, তাহলে সে ফর্মটা ফিল আপ করবে কী করে? সাঁটিয়ে দিলে। ইলেকশন কমিশন তো মানে একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের ওয়ান অফ দ্য বিগেস্ট পিলার। সেই পিলার যদি ডিক্টেটোরিয়াল অথরিটি হয়ে যায়, যা আজকে দেশে অবস্থা হচ্ছে আর কি, ডিক্টেটোরিয়াল অথরিটি হয়ে যায়, স্বৈরাচারী শাসক হয়ে যায়, তাহলে সে যে এই ধরনের ব্যবহার করবে কেন? লাগিয়ে দিয়ে চলে আসবেন। তিনি লেটার বক্সে দিতে পারেন, তিনি সেই বাড়ির অন্য কাউকে দিতে পারেন, কাউকে না পেলে সেই পরিবারের অন্য কাউর হাতে তুলে দিতে পারেন। পার্টিকুলারলি সেই সময় হয়তো যে যাকে খুঁজছেন উনি নাও থাকতে পারেন বাড়িতে। এতে বলা হচ্ছে যে বিভিন্ন সার্টিফিকেট দিতে হবে, তার মধ্যে প্রয়োজন হলে এনআরসির নথিও দিতে হতে পারে, স্থায়ী বসবাসের শংসাপত্র, তো এই সমস্ত কিছু দিতে বলছে। মানে প্রয়োজনে এনআরসির নথিও দিতে বলছে। কিন্তু সুপ্রিম কোর্ট তো হাইকোর্ট তো আলাদা কথা বলছে। এতে আমি বুঝতে পারছি না কোনটা আমাদের মেনে চলতে হবে। ইলেকশন কমিশন সেও কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডার মানতে বাধ্য। তো সুপ্রিম কোর্ট তো এটা বলছে না, বলছে আমার আধার কার্ড, আমার ভোটার আইডেন্টিটি কার্ড এগুলো মানতে হবে। তাহলে আমরা কোনটা মানব? আমাদের কাছে আমাদের দেশে এখনো পর্যন্ত সাংবিধানিক যে বিধিনিষেধ, সেখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না। আমি হাইকোর্ট যদি কোনো বিচার দেয় তার বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্ট অবধি যেতে পারি, বাট আলটিমেটলি সুপ্রিম কোর্টের রায়টাকে আমাদের মেনে চলতে হয়। এখানে আমি কোনটাকে মানব? ইলেকশন কমিশন একটা উল্টো পাল্টা বলছেন, আর সুপ্রিম কোর্ট বলছে না এগুলো হলো নয়, যে সমস্ত আছে আমাদের নথি সেগুলো দেখালো হবে। একটা বুথে মেদিনীপুরে এক একটা বুথে দেখা যাচ্ছে যে 49টা একটা বুথ আছে, দেখে নির্বাচন বলছেন 49 জন মৃত ভোটার। একটা লিস্টে বেরিয়ে এসছে 3 জন বাংলাদেশি। কোথাও এই কারণে কি দাবি চলছে এসআইআর জানা? মেদিনীপুরে একটা ভোটার লিস্ট বেরিয়ে এসছে 49 জন মৃত ভোটার, দিনের পর দিন সেই ভোটার লিস্টে রয়েছে। আবার 3 জন দেখা যাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারী, 2 জন অ্যারেস্ট হয়েছে। কোথাও কি এই কারণে এসআইআর এর দাবিটা উঠছে? মৃত ভোটারের নাম কোনো জায়গায় আছে। আমি নিজে ভোটার লিস্ট নিয়ে আমি গ্রামে, শহরের কথা বলছি না, আমি গ্রামে, আমার এলাকায় 4টে পঞ্চায়েত আছে, বিরাট অঞ্চল, আমি গ্রামে নিজেই স্ক্রুটিনি করেছি। একটা দুটো মৃতের নাম বেরিয়েছে, একটা নাম পাওয়া গেছে যিনি এখানকার বাসিন্দাই নয়, বিহার বা কোনো বাসিন্দার দুটো নাম পাওয়া গেছে। কিন্তু এই যে নাম বলা হচ্ছে 50 জন মৃত, কত বড় জায়গায় পাওয়া গেছে? একটা ওয়ার্ডে পাওয়া গেছে কি কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, তো মৃত লোকের নাম বাদ গেলে তো আমাদের আপত্তির কিছু নেই। মৃত লোকের নাম প্রত্যেক বাড়ি তো রিভিশন হয়ে যাচ্ছে, সেখানে রিভিশনে যারা কাজ করছেন মৃত লোকের নাম বাদ দিলে আমাদের আপত্তি কোথায় আছে? যে মৃত সে তো মৃতই, সে ভোট দিতে পারবে না। আর ডেড ভোট পড়লে যদি অপোজিশন অবজেকশন করে সে ভোটটা বাদ যাবে। হ্যাঁ বলছি,
রাহুল গান্ধী সংসদে বলেছেন যে লোকসভাতেও রিগিং হয়, কয়েকটা সিট এদিক ওদিক হলে নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীও হতে পারতেন, লোকসভাতেও রিগিং হয়। কোন সভাতে হয় না, লোকসভাতে তো হয়। রিগিং দুরকম রকম পদ্ধতি আছে। একটা ডাইরেক্টলি সিপিএমের আমলে আমরা দেখতাম বুথটা পুরো দখল করে নিত। এই চৌরঙ্গি কেন্দ্রেই আমি দেখেছি ভোলা সেনকে হারানো হয়েছিল, অনিল চ্যাটার্জি জিতেছিল, একটার পর একটা স্কুল দখল করে নিয়েছিল সিপিএম আমার চোখের সামনে, আমি তখন ইলেকশন করেছিলাম। সেভাবে একটা রিগিং হয়। একটা হচ্ছে যেটা ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে করার চেষ্টা হচ্ছে, যে আচ্ছা বিহারে 56 লক্ষ না 65 লক্ষ, 64 লক্ষ ভোটার বাদ গেছে। এটা কি পসিবল? এটা কি সম্ভব কোনো কালে? রাহুল গান্ধী বলছেন এটা উনি প্রুভ করবেন যে পরবর্তী সময় যে লোকসভাতেও রিগিং করা সম্ভব এবং এই সিস্টেমটাই পুরো মৃত। কোন সিস্টেমটা? এই যে ভোটিং যে সিস্টেম সেটাই বেসিক্যালি মৃত সিস্টেম, এটাকে মানে ট্যাম্পারিং করা সম্ভব উনি বলছেন। ভোটিং সিস্টেমকে মৃত, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারছি না কথার মানে। ভারতীয় ভোট ব্যবস্থাটা মৃত, লোকসভায় আমি এটা প্রমাণ করব যে কিভাবে সেটা ভোট ব্যবস্থা কার হাতে আছে তার দরকার সেটাকে ঠিক করা, কিন্তু ভোট ব্যবস্থা তো মৃত নয়। গণতন্ত্রে ভোট তো একটা খুব বড় ব্যাপার। মানুষের ওপিনিয়নের ভিত্তিতে মানুষ ভোটে দাঁড়ায় এবং সে যেতে ইলেকশন করে তারপর সে সরকার করে, সেটাকে মৃত বলবো কি করে? আমি সেটাকে মৃত বলবো সিস্টেমটা যে 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 যার হাতে আছে সে সেটাকে প্রকৃতভাবে ব্যবহার করছে কিনা তার উপর নির্ভর করছে। সিস্টেমটা কখনো মৃত বলতে পারি না। আপনাকে দেখা গিয়েছে যখন বিধানসভায় যান রাস্তা নিচে আপনি দাঁড়িয়ে থেকে রাস্তা খারাপ হলে সেটা দেখেন বা বলেন কাজ করে কিন্তু দেখা যাচ্ছে এমন একজন ভিডিও তিনি নিজে গিয়ে বলছেন লক্ষ্মী ভান্ডারের টাকা ছেড়ে দিন, আমরা সেই টাকা নিয়ে রাস্তা তৈরি করি। একজন ভিডিও কেন বলতে পারেন? বিষয়টা একটু অন্যরকম। বিষয়টা আমি একটু বলছি, রায়গঞ্জে রাস্তা খারাপের জন্য সাধারণ মানুষ অবরোধ করছিল, রাস্তা অবরোধ করছিল। ভিডিও এসে বলেন লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, বাড়ি চলে যান, অবরোধ করার প্রয়োজন। রাস্তারও ভিডিও আমরা এই কথা যদি বলে থাকে আমি শুনিনি, এটা আপনার মুখে শুনছি এবং কারণে আপনি বলছেন আমি শুনিনি, এটা ভিডিওর বলার কোনো অধিকার নেই। সরকার কি করবেন, হি ইজ এ ইমপ্লিমেন্টিং এজেন্সি, এর বেশি ওর কোনো অধিকার নেই। আজকে তৃণমূল কংগ্রেস থেকে পোস্ট করা হচ্ছে যে 28 জুলাই 2025 মনরেগায় 3038 কোটি টাকা পাওনা রয়েছে পশ্চিমবঙ্গে। বলছে কেন্দ্রীয় সরকারের দেওয়া তালিকা সহ তৃণমূল এই যে পোস্ট করছে, বলছে বিহার, উত্তরপ্রদেশ সবাই তাদের টাকা পাচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়া, এবং এটা উদ্দেশ্যপূর্ণ। কি বলবে? এটা তো আজকের কথা নয়, এই নিয়ে আমরা দিল্লি গেছি, আন্দোলন করেছি। এ নিয়ে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন করছি এখানে। কিন্তু আমাদের এটা আইনের কথা, তো মনরেগা ইজ অ্যান অ্যাক্ট। সেই আইন অনুযায়ী আমি 15 দিনের মধ্যে আমার কাজের টাকা পাবো। যদি না পাই তাহলে আমাকে তার এগেনস্টে ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হবে আমাকে যদি না দেওয়া হয়। আজকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বছরের পর বছর, আর যে টাকাটা দিচ্ছেন কিন্তু ওনার ব্যক্তিগত টাকা নয়, উনি বিভিন্ন রাজ্য থেকে যে টাকা নিয়ে যাচ্ছেন তারই ভাগ এটা। সে ভাগে তো আমরাও আছি, আমাদের রাজ্য থেকে তো উনি টাকা নিয়ে যাচ্ছেন, তাহলে সেই টাকা আমরা পাবো না কেন? কী কারণে পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখে দেওয়া হবে? পশ্চিমবঙ্গ কেন এই বঞ্চনার শিকার হবে? আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, গ্রামীণ পথের রাস্তা আটকে রেখে দিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের টাকা আটকে রেখেছেন, ইদানিংকালে জল সংগ্রহের টাকাও আটকে রেখে দিয়েছেন। তাহলে পশ্চিমবঙ্গকে এইভাবে আর্থিক দিক থেকে পঙ্গু করে দিয়ে চ্যালেঞ্জ তো নিচ্ছে, পারছে না। ওরা 100 দিনের টাকা বন্ধ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন। পথশ্রীর টাকা বন্ধ করেছেন, চালাচ্ছেন। এই পাড়ায় সমাধান পার বুথে 10 লক্ষ টাকা দিচ্ছেন, অর্থাৎ এর মধ্যে দিয়ে তিনি সমাধান করে দেবেন। অর্থাৎ ভারতবর্ষে একজন মানুষ অন্তত আছে যে কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মানসিকতাকে, চ্যালেঞ্জকে সরাসরি মোকাবেলা করতে পারে। আপনি দীর্ঘদিনের বিধায়ক, আপনি একমাত্র বিধায়ক ছিলেন, আপনি নিজের সর্বদা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন, কিন্তু কোথাও আজকে কোচবিহার দেখা গেল উদয়ন মন্ত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার গান লিখেছেন বলে তাকে হাত পা বেঁধে পেটানোর নিদান দিচ্ছেন। আপনি দীর্ঘদিনের বিধায়ক, এটা উচিত? আমি একটা কথা মনে করি ভাই, কে কী বলেছে তার দায় আমি দায়িত্ব নিতে পারবো না। আমার ফিলিংসটা আমি বলতে পারি। যারা জনপ্রতিনিধি হয়
যেই হোক না কেন তার সবসময় মনে রাখতে হয় যে জনপ্রতিনিধি মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে। আমার পরিবার আমাকে এমএলএ করেনি, মন্ত্রী করেনি, দল ক্যান্ডিডেট করেছে, মানুষ জিতিয়েছে। তাদের কথা মনে রেখে আমি যে কিছু বাক্য ব্যবহার করব তাদের কথা মনে রেখেই ব্যবহার করতে হবে। আমার স্বাধীনতা, আমার ভদ্রতা, সেটা আমার একটা শিক্ষার ব্যাপার, সেটা মনে রাখতে হবে। আমার কথা তো শুনছেই না তোমরা। আমি যে একটা কথা ওই যে অনুষ্ঠানে এসছে সেটা নিয়ে কিছু বলতে চাই, সেটা তো শুনছো না, তো সেটা দেখাবেও না বোধ হয়। তোমরা বলছে যে বিরোধীরা বলছে যে সব হচ্ছে ভোটের জন্য করছে না, আমাদের পরে আমাদের বলে দিচ্ছি। ভারতবর্ষে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে যে গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধান আমাদের দিয়েছে, ভোটের মাধ্যমে সরকার গড়বে, সেই সরকার মানুষের কাজ করবে। এতদিন পর্যন্ত মানুষ কোথায় যেত? সরকারের কাছে যেত। একটা এসসি সার্টিফিকেট করতে হবে, বিডিও অফিস যেতে হতো। একটা এসটি সার্টিফিকেট করতে হবে, বিডিও অফিসে যেতে হতো। বিভিন্ন কাজে যেতে হতো। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যতিক্রম যিনি এই শব্দ তিনটের ব্যবহারকে অত্যন্ত শ্রদ্ধা করেন। ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। অর্থাৎ এই যে সরকারের কাছে যাওয়ার প্রবণতাটা ছিল চিরকাল। আমি নিজে যখন বাড়িপুরে ছিলাম 6 বছর লাগতো একটা এসসি সার্টিফিকেট করতে, এসটি সার্টিফিকেট করতে 5 বছর লাগতো এসসি সার্টিফিকেট করতে। আজকে কি অবস্থা? উনি প্রথম বললেন কি প্রশাসন গ্রামে যাবে, রাইটার্স বিল্ডিংয়ে আবদ্ধ থাকবে না, অন্য আবদ্ধ থাকবে না। তিনি প্রশাসন নিয়ে গেলেন গ্রামে। ফার্স্ট স্টেপ ফর ডেমোক্রেসি। সেকেন্ড স্টেপ ফর ডেমোক্রেসি কি? সরকার, মানুষ সরকারের দরজায় গিয়ে কড়া নাড়বে না, সরকার মানুষের দরজায় গিয়ে কড়া নাড়বে, দুয়ারে সরকার। সেটাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে গেছেন উনি, যে এখন পাড়ায় সমাধান, তারপরেও যে কোনো সমস্যা থেকে যাবে। আমি মন্ত্রী হিসেবে একটা কথা তোমাদের গেলে ইনফরমেশন দেবো। আমি কৃষিমন্ত্রী, ধরে নাও কেউ বিমা পায়নি, কি কেউ কৃষক বন্ধু পায়নি, কোনো একটা মানে প্রকল্পের টাকা পাচ্ছে না, এটা সেটা কমপ্লেন দেয় মুখ্যমন্ত্রীর কাছে। এটা আমি জানি না তোমরা জানো কি না আদৌ। এই প্রত্যেক সারা রাজ্য থেকে তার কমপ্লেন যায়। এবার এই কমপ্লেনটা আমাদের কাছে চলে আসে। কিন্তু তাই নয়, যে শেষ করে দিতে ভালো ভালো, নাহলে তোমার ব্যাপারটা পুরো হবে না। আমাকে এবার আমার অফিসারকে পাঠাতে হবে ওই ব্যক্তির কাছে, ওই মহিলার কাছে, গিয়ে তার সমস্যাটা শুনে সেটা সমাধান করতে হবে, করে তাকে দিয়ে লিখিয়ে নিতে হবে যে আমি যে সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে লিখেছিলাম আমি সেটা পেয়ে গেছি, এবার এইটা আমরা আবার মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবো। এই সিস্টেম তুমি বলো, এর আগে তুমিও তো অনেকদিন জার্নালিজম করছো, শুনেছো ভারতবর্ষে কোথাও এইভাবে মানুষকে পরিষেবা দেওয়া হয়? দিস ইজ দ্য এক্সাক্ট implementation of democracy for the people, of the people, by the people.